তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ নিয়ে, বাংলা দ্বিতীয় ধ্বনিতত্ত্বের ব্যঞ্জন বর্ণ নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের স্বরবর্ণ নিয়ে আলোচনা করেছি বা স্বরধ্বনিগুলো নিয়ে আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খ। আজকে আমি দেখি চেষ্টা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে যতটুকু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আচ্ছা, তোমরা হয়তো জানো যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে 39টি, তাই না? আচ্ছা, এই 39টি বর্ণকে বিভিন্নভাবে উচ্চারণগত দিক দিয়ে বা তোমার স্পর্শ ধ্বনিগত দিক দিয়ে বিভিন্নভাবে এগুলোকে ভাগ করা হয়েছে। আর ধ্বনিগুলো যে উচ্চারণ হয়, এই যে আমি যে উচ্চারণ করব ক, এই ক বর্ণটি উচ্চারণ করলাম কোথা থেকে, বা চ, ট, ত, প, এই যে বর্ণগুলা আমি উচ্চারণ করলাম, অবশ্যই উচ্চারণের একটা স্থান আছে। তাহলে এই বর্ণগুলো সাধারণত আমরা উচ্চারণ করে থাকি হচ্ছে বাকযন্ত্রের মাধ্যমে। তাহলে আসলে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে আমাদের এই ফুসফুস থেকে ঠোঁট, ওষ্ঠ আর অধর এই পর্যন্ত যে কটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গকে বলে বাকযন্ত্র। যেমন আমি দু একটা উদাহরণ তোমাদের দিতে পারি: ঠোঁট, দাঁতের পাটি, দন্তমূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, আলজিহ্বা, তারপর সম্মুখ, তারপর তোমার সম্মুখ জিহ্বা ভাগ, তারপরে ফুসফুস, অর্থাৎ এইসব জায়গাগুলো হচ্ছে তোমার বাকযন্ত্র। অর্থাৎ এখান থেকে ধ্বনিগুলো উচ্চারণ হয়। আর তাহলে ধ্বনিগুলো যদি উচ্চারণ হয়, এবার এই ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের যে উচ্চারণের যে মূল উপকরণ বা উচ্চারণ কোথা থেকে হয়, সেটা হচ্ছে জিহ্বা বা কণ্ঠ। এই কণ্ঠ আর এই জিহ্বা দ্বারা মূলত কি হয়, এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। এছাড়া তোমার আরো উচ্চারণের স্থান আছে, যেমন তোমার কি কি আছে দেখো, অগ্রতালু আছে, পশ্চাৎ তালু আছে, দন্তমূল আছে, তারপর তোমার ওষ্ঠ আছে। এই জায়গাতেও ধ্বনি উচ্চারিত হয়। বিশেষ করে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের যে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক, সেটা হচ্ছে ধ্বনি ও ওষ্ঠ। দুঃখিত, জিহ্বা ও ওষ্ঠ। এই জিহ্বা ও ওষ্ঠের মধ্যে মূলত এই ধ্বনিগুলা, ব্যঞ্জন বর্ণগুলা উচ্চারিত হয়। তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী আমি যদি এখন তোমাদের বলি যে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে, ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়, তাই না? তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। তাহলে চলো আমরা সরাসরি বোর্ডে যাই, বোর্ডে তোমাদের দেখিয়ে দিই। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি কয়েকটি ব্যঞ্জন বর্ণ লিখে রেখেছি। ব্যঞ্জন বর্ণগুলোর আগে আমি তোমাদেরকে দেখো কয়টি সারি দিয়েছি, 1 2 3 4 5টি রো দিয়েছি, এবং এর ভিতরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এই বর্ণগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে 5 ক্যাটাগরিতে রাখি। একটা হচ্ছে বর্গ অনুযায়ী, বর্গ অনুসারে ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন এটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আচ্ছা, তোমরা দেখতে পেলে যে আমি বর্গ অনুসারে আমি ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে ভাগ করেছি। ক, চ, ট, ত, প। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ব্যঞ্জন বর্ণকে বর্গ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কি কি? ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। আমি খুব সহজে বলে দিলাম, ক, চ, ট, ত, প। তাহলে আমরা দেখতে পাই যে এই বর্গগুলোকে এই উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। কি কি? প্রথমটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, তারপরটা হচ্ছে তালব্য, এরপরটা হচ্ছে বৃদ্ধা বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। এরপরেরটা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি।
হ্যাঁ, এরপরেরটা হচ্ছে ওষ্ঠধ্বনি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো দেখতে পেয়েছো আমি তোমাদের সামনে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করা যায়। আমি দিলাম প্রথমটা হচ্ছে কণ্ঠ। দেখো এই 5টি বর্ণ, এই ক বর্ণটি তোমার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বা বলি। এই কণ্ঠ বা জিহ্বা বলি মানে তুমি এই বর্ণগুলা, এই 5টি বর্ণ ধরো, আমি বর্ণের নামকরণ করে দিই 1 2 এভাবে লিখে দিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই বর্ণগুলোর নামকরণ করলাম যে এই 5টি বর্ণ, ক বর্গে 5টি বর্ণ আছে। তার আগে দেখো এই বর্গে 5টি বর্গে বর্ণ আছে কয়টি? 25টি। আচ্ছা 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলে স্পর্শ ধ্বনি, স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। আচ্ছা স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি মানে কি? এই ধ্বনিগুলা বাকযন্ত্রের কোনো না কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। মানে এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, বাকযন্ত্রের কোনো না কোনো জায়গায় কি হয়? এরা বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, যার কারণে এদেরকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। ওকে, তাহলে আমরা একটু ফিরে যাই আগে পূর্বের কথায়, যে ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বা বলি। কণ্ঠ বা জিহ্বা বলি তুমি উচ্চারণ করো ক, খ, দেখবা এই বর্ণগুলো তোমার কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। আচ্ছা এরপরের বর্ণটা দেখো চ বর্গ। চ বর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু, জিহ্বার তালু। দেখো উচ্চারণ করো চ, ছ, জ, ঝ, ঞ। তার মানে এটা হচ্ছে তোমার তালব্য ধ্বনি। এরপরে তুমি দেখতে পাবে ট বর্গ ধ্বনি। ট বর্গ হচ্ছে বৃদ্ধা বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি, অর্থাৎ দাঁতের পেছন থেকে বা বৃদ্ধা থেকে এটা উচ্চারিত হয়। ট, ট, ঠ, ড, ঢ, ধ, মূর্ধন্য। আচ্ছা এরপরে আমরা দেখতে পেয়েছি ত বর্গ ধ্বনি। ত বর্গ হচ্ছে 5টি বর্ণটি হচ্ছে তোমার দন্তমূলীয়, অর্থাৎ তোমরা ইজিলি ভাবে এটা শিখে যাবে যে এই 5টি বর্ণ দাঁতের সংস্পর্শ ছাড়া তুমি উচ্চারণ করতে পারবে না, কখনোই পারবে না। যেমন ত, থ, দ, ধ দন্তান্ন উচ্চারণ করতে পারবে, তাই এই বর্ণটির নাম হচ্ছে তোমার দন্তমূলীয় ধ্বনি। এরপরে আমরা পেলাম হচ্ছে তোমার প বর্গ ধ্বনি। প বর্গ ধ্বনির উচ্চারণ, প বর্গের ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠধ্বনি, মানে ঠোঁট, ওষ্ঠ। দেখো এই দুটোকে কিন্তু ওষ্ঠ বলে, অর্থাৎ ঠোঁট, ঠোঁট বলে। এটা ওষ্ঠ এবং অধর দুটো মিলে এই 5টা বর্ণ উচ্চারিত হয়। প, ফ, ব, ভ, প। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি হাজারো চেষ্টা করো এই 5টি বর্ণ কখনোই তোমরা ওষ্ঠ বা ঠোঁট বা অধরের সাহায্য ছাড়া তুমি কখনোই এই 5টি বর্ণ উচ্চারণ করতে পারবে না। তার মানে আমরা বুঝে গেলাম যে উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণগুলোকে কি বলা হয়? 5 ভাগে ভাগ করা হয়: কণ্ঠ, তালব্য, বৃদ্ধা, দন্তমূলীয়, ওষ্ঠধ্বনি। আর স্পর্শ ধ্বনি আমরা কটি পেয়েছি? 25টি। কি কি? ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে পেয়েছি। আর এই উচ্চারণ স্থান অনুযায়ী কটি বর্গ পেয়েছি আমরা? 5টি বর্গ। ক, চ, ট, তা, প। ক, চ, ট, তা, প। এখন আসো আমি তোমাদেরকে শেখাবো এখান থেকে অল্প প্রাণ, অঘোষ, অঘোষ ধ্বনি, আর একটা আছে ঘোষ ধ্বনি। ওকে, অঘোষ ধ্বনি দেখো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী, মানে আমাদের এই যে বাদ্যযন্ত্রের যে তোমরা দেখো গিটার তো দেখেছো তাই না? গিটারে কিন্তু দেখবে যে তোমার 6টি কর্ড আছে, মানে তার। এই 6টি তারের বা কর্ডের 6টি সুর আছে, এক একটাই টাচ দিলে এক এক ধরনের টিউন সে আমাদের সামনে উপস্থাপন করে। তেমনি এই স্বরতন্ত্রীগুলোর মাধ্যমে আমরা কি করি? বাদ্যযন্ত্রের মাধ্যমে এই বর্ণগুলো উচ্চারণ করি। যাই হোক, তাহলে যে ধ্বনি
উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় কি অঘোষ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, হ্যাঁ, বা কাঁপে, স্বরতন্ত্রী অনুরণিত হয় বা কাঁপে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে তোমার ঘোষ ধ্বনি। তাহলে আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিব যে বর্ণের কোন কোন বর্ণগুলা ঘোষ, অঘোষ, কোন কোন বর্ণগুলো ঘোষ ধ্বনি। তাহলে দেখো বর্গে, দেখো আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি 1 2 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, চতুর্থ, পঞ্চম এবং উপস্থাপন করেছি। আমি তোমাদের সামনে উপস্থাপন করে দেখো যে বর্গের, বর্গের মানে কি, এই যে এই বর্গের, এই বর্গের, বর্গের প্রত্যেকটা বর্গের 5টি বর্ণ আছে, তাই না? কয়টি বর্ণ আছে? 5টি বর্ণ আছে। তাহলে এই বর্গের প্রথম প্লাস দ্বিতীয় হচ্ছে তোমার প্রত্যেকটা বর্গের, প্রত্যেকটা বর্গের প্রথম প্লাস দ্বিতীয়টা হচ্ছে তোমার অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি তাহলে কি ইজিলি ভাবে এখন তোমরা পারবে যে বর্গের, বর্গের তৃতীয় প্লাস চতুর্থ ধ্বনি। আচ্ছা, এখন আসো আমরা তাহলে এটা শিখে গেলাম। এখন তোমাকে প্রশ্ন করি যে অঘোষ ধ্বনি কোনটা? তোমরা একটু মনে করে এটা দিবে, এই যেগুলা বর্গের প্রথম, এই যে এটা, এরপরে এই যেটা, এই জোড়া, এই জোড়া দিয়ে দিবে, হয়ে যাবে যে এগুলো সব কি অঘোষ ধ্বনি, এগুলো হচ্ছে তোমার ঘোষ ধ্বনি। এখন আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ। আচ্ছা, এবার আসো অল্প প্রাণ কি। স্বভাবতই তোমরা বুঝে যাচ্ছ অল্প প্রাণ মানে প্রাণ অল্পক্ষণ থাকে। যেমন পুঁটি মাছ, কই মাছের প্রাণ, কই মাছ মনে হয় ভাজি করার সময় তেলের মধ্যে দিলে মনে করো যে বাবা আমি মনে হয় বিশাল এক সমুদ্রের মধ্যে আমাকে মনে হয় ফেলে দেয়, তার মানে আমি লাভ লাভ দিয়ে সে কিন্তু শেষ। গরম তেলে বসে তো আর বেশি করে স্থায়ী হবে না। তাই অল্প প্রাণ আর মহাপ্রাণ গুলো একটু জেনে নিই। অল্প প্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, আধিক্য কম থাকে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য কম থাকে তাকে বলা হয় হচ্ছে তোমার অল্প প্রাণ। আর মহাপ্রাণটা কি? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে, অর্থাৎ বেশি মানে অল্প প্রাণের থেকে একটু বেশি থাকবে, তাকে বলা হয় হচ্ছে তোমার মহাপ্রাণ। তাহলে তোমরা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছো অল্প প্রাণ আর মহাপ্রাণ কি। অল্প প্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য কম থাকে বা স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্প প্রাণ। আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে তাকে বলা হয় মহাপ্রাণ। তাহলে আমরা তোমাদের সহজভাবে বুঝিয়ে দিই। এই সেই আবার সেই বর্গে চলে যাব। বর্গে, হ্যাঁ, দেখো বর্গের প্রথম প্লাস তৃতীয় আর বর্গের দ্বিতীয় প্লাস চতুর্থ, মানে এটা বিজোড় না, বিজোড় দিলে আবার পঞ্চমটা চলে আসবে, তার এটা না দিই। বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে তোমার এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কি হলো, ওটা অল্প প্রাণ। এবার মহাপ্রাণটা কি? তাহলে মহাপ্রাণটা আছে এইটা, এই যে ওকে, হয়ে গেল। অতি সহজে তোমরা এটা বুঝতে পারলে যে এই 25টি স্পর্শ বর্ণের যে 25টি স্পৃষ্ট ধ্বনি আছে, এই স্পৃষ্ট বর্ণ বা ধ্বনির যে ডিটেইলস বর্ণনাটা তোমরা আমার কাছে আজকে জানতে পারবে। আশা করি তোমরা তোমাদের অনেক উপকারে আসবে। এবার আসো, তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো নিজেদেরকে যে এই তাহলে পঞ্চম বর্ণটা তাহলে এটা তাহলে কি বর্গবর্ণের মধ্যে কি যাবে না? অবশ্যই যাবে। এবার আসো এই 5টি বর্ণ উ, নিয়, উ, নিয়, ন, ন, ম, মূর্ধন্য ন আর ম, এই 5টি বর্ণকে বলা হয় হচ্ছে তোমার নাসিক্য ধ্বনি।
বা অনুনাসিক ধ্বনি। তাহলে নাসিক্য মানে কি? নাসিক্য মানে হচ্ছে এই বর্ণগুলাতে তুমি সবসময় নাকের উচ্চারণ পাবে, যেমন রাঙা, যেমন মিয়া, যেমন নাম, নাম, মামা, মামা। অর্থাৎ এই বর্ণগুলাকে বলা হয়, তোমার এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এবার আমি তোমাদেরকে যে 25টি বর্ণ আছে, এই 25টি বর্ণ নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার আমি একটু বর্ণনা করি যে 39টি বর্ণের মধ্যে যে বর্ণগুলো আমরা আছে, 39টি থেকে যদি আমি 25টি বাদ দিয়ে থাকি, বাকি 14টি, এই 14টি আমি এখন আলোচ করব তোমাদের সামনে। 25টি হয়ে গেল, এখন বাকি আছে 14টি। সেজন্য আমি তোমাদের সামনে এই বোর্ডটি দিয়েছি। আবার একটু তোমরা ভিডিওটা দেখে নাও, যে এখানে সব লেখাই আছে। না বুঝলে হয়তো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে। বানানটা ভুল থাকলে এটা আন্তরিকভাবে দুঃখিত, তোমরা এটা ভুলের দৃষ্টিতে নিবে। আমি আন্তরিকভাবে দুঃখিত হব যদি বানান ভুলে থাকে, কারণ লেখার সময় ভুল থাকতেই পারে। এবার আমি তোমাদের সামনে যে 14টি বর্ণ আছে, এই 14টি বর্ণ নিয়ে আমি আলাপ করব। তাহলে 14টি বর্ণ লিখি দেখো। অন্তস্থ জ, র, ল, অন্তস্থ জ, র, ল, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ, ভয়শূন্য র, র, এরপরে আছে তোমার অন্তস্থ অ, এরপর আছে খণ্ডত, এরপর আছে তোমার অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই দেখো তোমাদের সামনে বাকি 14টি বর্ণ আমি লিখে ফেলেছি। আশা করি তোমরা ব্যঞ্জন বর্ণগুলো লিখতে পারবে এখন না দেখে। যাই হোক, এখান থেকে দেখো এটা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ জ, র, ল, ব। অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি অন্তস্থ বর্ণ। অন্তস্থ জ, র, অন্তস্থ জ, র, ল, ব। এই 4টি অন্তস্থ বর্ণ। হ্যাঁ, এখন আসো আমরা যাই র। তাহলে রটা কি? রটা হচ্ছে কম্পন জাত ধ্বনি। রটা কি? কম্পন জাত ধ্বনি। তাহলে তুমি যখন এই বর্ণটি উচ্চারণ করবে, তোমার সামনে এটা কম্পন দিবে আর কি। যেমন রাত, রাঙা, রথ, রথ। দেখো, এই র যখন উচ্চারণ করবে তখন দেখবে একটা কম্পন আসে। আচ্ছা, ল হচ্ছে একটি মাত্র বর্ণ। এই বর্ণটিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। অর্থাৎ এই বর্ণটি একবারে পাশ থেকে উচ্চারিত হয়, এটাকে বলা হয় তোমার পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ। আচ্ছা, এরপরে দেখো তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ। এই বর্ণগুলোকে বলা হয় শীষ ধ্বনি, শীষ ধ্বনি বা ধ্বনি। ওকে, তাহলে শীষ ধ্বনি কয়টি? 5টি। শীষ ধ্বনি কয়টি? 5টি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে শীষ ধ্বনিগুলো হচ্ছে তোমার 5টি। কি কি? তালব্য, মূর্ধন্য, দন্তস্ব, হ। যেমন একটা তোমরা একটা যদি বলি, যেমন হাঁস উচ্চারণ করো, হাঁস। শিশু, শৈশব, শিশু, শৈশব। তাহলে এই বর্ণগুলো হচ্ছে তোমার কি ধ্বনি? বর্ণগুলো হচ্ছে তোমার শীষ ধ্বনি। ওকে, এবার আসো আমরা এই দুটো ধ্বনিতে যাই। আচ্ছা, র, র। আচ্ছা, এখন আসো এই দুটো বর্ণকে বলা হয় কি? তোমরা কি কেউ বলতে পারবে এই দুটো বর্ণকে বলা হয়? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। দেখো, এই দুটোকে বর্ণ বলা হয় তাড়নজাত ধ্বনি। মানে উচ্চারণের সময় একটু তাড়া দিবে, তাড়া দিবে। যেমন তোমার ষাঁড়, 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 ষাঁড়। হ্যাঁ, ষাঁড়, ষাঁড়। তার মানে এটা কি হবে? তাড়ন দিবে তোমার কাছে। যে তোমার একটা ষাঁড়, 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 ষাঁড়। ওকে, তারপরে আসো এটা অন্তস্থ অ, এর বিপরীতে বসে। এই বর্ণটি হচ্ছে ত। ত এর বিপরীতে বসে।
যেমন দেখো, যেমন দেখো বিদ্যুৎ, বিদ্যুৎ, এই বিদ্যুৎ বর্ণটি যদি তুমি লেখো বিদ্যুতের, তখন কিন্তু এখানে দেখো, এখানে এই খণ্ডত্ব তাহলে কি এর ব্যবহার কিসের ব্যবহার হয়ে গেল, তয়ের ব্যবহার হয়ে গেল, এরকম। আচ্ছা, এবার আসো এই তিনটি বর্ণ, এই তিনটি বর্ণকে কি বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি বর্ণকে বলা হয় হচ্ছে, দেখো তোমরা বিভিন্ন গাছ গাছালিতে দেখবে যে বিভিন্ন তোমার আগাছা হয়, আগাছা, পরগাছা যেটাকে বলা হয় আর কি। যেমন আমি তোমাদের সামনে উপস্থাপন করি চা, এটা হচ্ছে পিওর বানান। এখন দেখো আমি যদি এটা তোমাদের সামনে বলি চা, হবে না বানানটা? উচ্চারণ তো হচ্ছে, কিন্তু এই চন্দ্রবিন্দু উচ্চারণ এখানে আসছে না। কিন্তু আমি তোমাকে বোঝাতে চাচ্ছি চা, আমি কিন্তু বোঝাতে পেরেছি চা, কিন্তু যখন আমি এটা দিব না তখন কিন্তু একবারে ক্রস কাটা বা ভুল। আবার দুঃখ বানানটি দেখো, দুঃখ, এটা আসলে উচ্চারণ, আমরা লিখি কোনটা এটা। তার মানে এই বর্ণগুলাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাহলে বর্ণগুলাকে কি বলা হয়? বর্ণগুলাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে কয়টি? পরাশ্রয়ী বর্ণ 3টি। তাহলে এই 14টি বর্ণ তোমরা দেখে গেলে যে কয়টি। এবার আমি তোমাদের কাছে বলে দিই ফলা। ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি মনে রাখবো আর কি। তোমার আছে মফলা, রফলা, জাফলা, মফলা, এরকম করে 6টি ফলা আছে, তোমরা পড়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা আমার এই ক্লাসটি দেখে শুধুমাত্র বইটা একটু উল্টায় পাল্টায় দেখো, তাহলে আমি আশা করব তোমাদের অনেক অংশে তোমাদের এই ধ্বনি তত্ত্বের ব্যঞ্জন বর্ণের যথেষ্ট উপকার আসবে। আর তোমাদের উপকার আসার জন্য আজকে আমার এই ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবে। দোয়া সবসময় করে, ভালো না হলেও করবে। আশা করি আমি আগামীতে তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিব। তাহলে আজকে আমরা আলোচনা করেছি ব্যঞ্জন বর্ণগুলা বা ব্যঞ্জন ধ্বনিগুলা, ব্যঞ্জন বর্ণগুলা যে 25টি বর্ণ আছে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, যে মাত্রা। অবশ্যই তোমাদেরকে জানতে হবে মাত্রা কি। তাহলে মাত্রাগুলো আমি তোমাদেরকে একটা ছকে দিয়ে দিই, স্বরবর্ণ এবং স্বরধ্বনির গুলোর মধ্যে। মাত্রাটা আমি এখানে দিয়ে দিই, তাহলে নাম হচ্ছে ওকে। এই মাত্রা, মাত্রাতে আমি একটা ছক তোমাদের সামনে উপস্থাপন করি, দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ওকে, এবার দেখো মাত্রাতে আমি কি লিখবো এখানে? এখানে হচ্ছে তোমার বর্ণ, ধরো স্বরবর্ণ, এটা হচ্ছে ব্যঞ্জন। আচ্ছা, এখন বলো তো স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি। তাহলে টোটাল বর্ণ কয়টি? টোটাল বর্ণ হচ্ছে, বর্ণমালায় বর্ণ কয়টি আছে? বর্ণমালায় আছে বর্ণ 50টি। কেউ তোমাকে প্রশ্ন করে যে বর্ণমালায় বর্ণ কয়টি আছে, তুমি চোখ বন্ধ করে বলে 50টি। হ্যাঁ, 11টি আর 39টি, কোনো সমস্যা নেই। চলো তাহলে আমরা দেখে নিই। এটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। আমরা স্বরধ্বনিতে পূর্ণমাত্রা পেয়েছিলাম 6টি, অর্ধমাত্রা পেয়েছিলাম 1টি, এখানে পেয়েছিলাম 4টি। তাহলে আমরা এবার আসো ব্যঞ্জন বর্ণে আমরা কয়টি পাবো? ব্যঞ্জন বর্ণে আমরা পাবো হচ্ছে 26টি, আর অর্ধমাত্রা পাবো হচ্ছে 7টি, আর মাত্রাহীন পাবো হচ্ছে তোমার 6টি। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে যদি যোগ করে দিই, যোগ করে হয় হচ্ছে 32, এখানে হয় 8, এখানে হয় 10। এবার যদি তোমাকে টোটাল সমীকরণের দাঁড় করতে চাই, তাহলে দেখো 50টি হয়ে গেল। এই মাত্রা বলো, হ্যাঁ 50টি হয়ে গেছে। এই হচ্ছে মাত্রা। মাত্রা অনুসারে বর্ণমালা, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণকে ভাগ করা হয়েছে।
তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।